আজকে আমরা কথা বলবো এমন একটা অ্যান্টিবায়োটিক নিয়ে যার নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন, সেফপোডক্সিন। এটা যেহেতু খুব পরিচিত আর বহুল ব্যবহৃত একটা ওষুধ, তাই এর ব্যাপারে একটা পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু খুবই দরকারি। দেখুন, যে কোনো ওষুধ ব্যবহার করার আগে সেটা আসলে কি, কেন, কিভাবে কাজ করে তা জেনে নেওয়াটা খুব ভালো একটা অভ্যাস। আমাদের আজকের এই আলোচনাটাও ঠিক সেই উদ্দেশ্যেই করা, যাতে সেফপোডক্সিন নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। চলুন তাহলে এর আদ্যপান্ত জেনে নেওয়া যাক। তো সবার আগে যে প্রশ্নটা আসে, এই সেফপোডক্সিন জিনিসটা আসলে কি? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সহজ কথায় সেফপোডক্সিন হলো সেফালোস্পোরিন গ্রুপের একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এর আসল কাজটাই হলো আমাদের শরীরে ঢুকে পড়া ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করা। মানে এটা একটা ব্যাকটেরিয়া ঘাতক। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এর টার্গেট কিন্তু শুধু ব্যাকটেরিয়া, অন্য কোনো জীবাণু যেমন ভাইরাস কিন্তু নয়। এখন প্রশ্ন হলো, ঠিক কোন কোন ইনফেকশনে ডাক্তাররা এই ওষুধটা ব্যবহারের কথা বলেন? চলুন এর কিছু কমন ব্যবহার দেখে নিই। সাধারণত বেশ কিছু পরিচিত ইনফেকশনের ক্ষেত্রে সেফপোডক্সিন ব্যবহার করা হয়, যেমন ধরুন গলার ইনফেকশন বা টনসিলের সমস্যা, সাইনাসের কষ্ট, ফুসফুস বা শ্বাসনালীর সংক্রমণ, ইউরিন ইনফেকশন, এমনকি ত্বকের কিছু ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকেন। বেশ, আমরা তো জানলাম এটা কি আর কোথায় ব্যবহার হয়, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট তো হলো এটা কাজ করে কিভাবে। মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এর অ্যাকশন প্ল্যানটা ঠিক কি? এর কাজের পদ্ধতিটা কিন্তু খুবই সোজা সাপটা। এটা সরাসরি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, মানে ওর যে বাইরের সুরক্ষা কবচটা থাকে সেটাকে গিয়ে আক্রমণ করে আর ভেঙে দেয়। আর যেই না সেই সুরক্ষা কবচটা ভেঙে গেল, ব্যাকটেরিয়াটা আর টিকতে পারে না, ধীরে ধীরে মারা যায়। আর তার ফলেই শরীরের ইনফেকশনও কমতে শুরু করে। যে কোনো ওষুধের ক্ষেত্রেই কিন্তু সঠিক ব্যবহারটা খুব জরুরি, তাই না? সেফপোডক্সিনের বেলাতেও নিয়মটা একই, আর এখানে একজন ডাক্তারের ভূমিকা সবচেয়ে বেশি। একটা জিনিস একদম পরিষ্কার করে বুঝতে হবে, এই ওষুধের কিন্তু কোনো ফিক্সড ডোজ নেই যা সবার জন্যই এক। রোগীর বয়স কত, তার ওজন কেমন, ইনফেকশনের মাত্রা কতটা তীব্র, এই সব কিছু বিচার করে একমাত্র একজন ডাক্তারই ঠিক করতে পারেন যে সঠিক ডোজটা কী হবে। আর তাই মূল কথাটা হলো, অনুমান করে বা অন্য কারো কথা শুনে অ্যান্টিবায়োটিক খাওয়াটা যে কী পরিমাণ বিপজ্জনক হতে পারে তা ভাবাই যায় না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেফপোডক্সিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা একদমই উচিত নয়। সব ওষুধের মতোই সেফপোডক্সিনেরও কিছু সাইড এফেক্ট হতে পারে। এগুলো সম্পর্কে একটা ধারণা রাখা ভালো, যাতে কোনো সমস্যা হলে চট করে ব্যবস্থা নেওয়া যায়। সাধারণত এর যে সাইড এফেক্টগুলো দেখা যায় সেগুলো খুব একটা মারাত্মক হয় না, যেমন ধরুন গা গোলানো বা বমিভাব, ডায়রিয়া, পেটে ব্যথা বা একটু মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি সাইড ইফেক্টসগুলো গুরুতর মনে হয় বা অন্যরকম কিছু লক্ষ্য করা যায়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতেই হবে। এটা খুবই জরুরি। তো এত সব আলোচনার পর আমরা দুটো সবচেয়ে জরুরি বিষয় এসে পৌঁছেছি। এই দুটো জিনিস অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় একদম গেঁথে রাখতে হবে। প্রথম কথাটা হলো, আমাদের মধ্যে একটা খুব বড় ভুল ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক মানেই সব রোগের ওষুধ। কিন্তু সত্যিটা হলো, সেফপোডক্সিন শুধু ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনেই কাজ করে। সাধারণ ভাইরাল জ্বর, সর্দি কাশির মতো সমস্যায় এর কোনো ভূমিকাই নেই, কারণ ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিক কাজ করে না। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, অ্যান্টিবায়োটিকের কোর্সটা কিন্তু সব সময় শেষ করতে হবে। অনেক সময় একটু সুস্থ বোধ করলেই আমরা ওষুধ খাওয়া বন্ধ করে দিই। এটা মারাত্মক ভুল, কারণ এতে কিছু ব্যাকটেরিয়া হয়তো বেঁচে যায়, আর এই বেঁচে যাওয়া ব্যাকটেরিয়াগুলোই পরে হয়ে ওঠে সুপারবাগ। মানে এদের উপর তখন আর এই অ্যান্টিবায়োটিক কাজই করে না। একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা এখন সারা বিশ্বের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। তাহলে সেফপোডক্সিনের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল শিক্ষাটা বোধহয় এটাই যে একটা শক্তিশালী ওষুধকে দায়িত্বের সাথে ব্যবহার করাটা কতটা জরুরি। এর সঠিক প্রয়োগ শুধু যে আমাদের তাড়াতাড়ি সুস্থ করে তোলে তাই নয়, ভবিষ্যতের জন্য এই জরুরি ওষুধগুলোকে কার্যকর রাখতেও সাহায্য করে।